প্রিয় দর্শক, আপনাদের স্বাগত কুইক কনজিউমার ফুড জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন কুইক কনজিউমার ফুড জিরো আওয়ার। আপনাদের সাথে আছি আমি জয়প্রকাশ। আজ কথা বলবার বিষয় চা শিল্প, বিকাশ ও সম্ভাবনা। দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এ বিষয়ে কথা বলবার জন্য। তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে প্রথমেই রয়েছেন আফজল হোসেন, সিনিয়র টি প্ল্যান্টার। এরপর রয়েছেন মোহাম্মদ মহসিন মিয়া, চা শিল্পের উদ্যোক্তা। এই দুজনের সঙ্গে কথা হবে চা শিল্পের বিকাশ এবং সম্ভাবনা এই বিষয়টি নিয়ে। তবে তার আগে যথারীতি এক নজর দেখে নিচ্ছি বৈশাখীর শিরোনাম। বিদ্যুৎ, পানি সম্পদ ও যোগাযোগ খাতে সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ ভুটান একমত, দুদেশের যৌথ ঘোষণা। রাজধানীতে আবারও শুরু হয়েছে সিটিং সার্ভিস, বাস চলাচল স্বাভাবিক। সাভারে পূর্ণাঙ্গ ট্যানারি শিল্প চালু করতে মালিকদের আলটিমেটাম। হাওড়ে মাছের মোড়ক ঠেকাতে ছিটানো হচ্ছে চুন, মাটিতে গ্যাসের বিষক্রিয়ায় দায়ী বলছে মৎস্য বিভাগ। বাঁধ নির্মাণে দুর্নীতির তদন্ত করছে দুদক। দেশে চা উৎপাদনে এসেছে বৈচিত্র্য, বছরে উৎপাদন 8.5 কোটি কেজি। রপ্তানি কমে যাওয়ায় আর আমদানিতে হতাশ শিল্প মালিকরা। এবং চা শিল্পের বিকাশ ঘটলেও শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে নেই কোনো উদ্যোগ, শিক্ষার আলো ও সুচিকিৎসা থেকে বঞ্চিত। প্রিয় দর্শক, দেখছিলাম বৈশাখী শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথি আফজল হোসেন এবং মোহাম্মদ মহসিন মিয়ার সঙ্গে। বৈশাখী টেলিভিশনে প্রতি মাসেই একটি সংবাদ উৎসবের আয়োজন করা হয়। 7 দিন ধরে এই উৎসবটি চলে এবং এই 7 দিনের প্রতিটি দিন একটি সুনির্দিষ্ট বিষয়ের উপর একাধিক প্রতিবেদন প্রচারিত হয়। এ মাসের অর্থাৎ এপ্রিলের সংবাদ উৎসবের শেষ দিন, 7ম দিনে আমাদের এই বিষয় ছিল চা শিল্প এবং তারই সূত্র ধরে আজকের এই আলোচনা। আমরা প্রথমেই চা শিল্প নিয়ে কথা বলতে গিয়ে যে জায়গাটি বুঝতে চাইব, এটি খুব সাধারণ একটি জায়গা থেকে, এবং বুঝতে চাইব আফজল হোসেন আপনার কাছে যে বাংলাদেশের চা আমরা যখন বলি, আমাদের দেশের পরিচয় থাকবার কারণে সেখানে আমাদের একটু বাড়তি আবেগও থাকে এবং আমরা ভারত বা শ্রীলঙ্কা বা কেনিয়া বা অন্যান্য যে সমস্ত চা উৎপাদক আছেন যারা বিশ্বে, যে দেশগুলোর নাম উল্লেখ করবার মতন, তাদের সঙ্গে মিলিয়ে বা তাদের সঙ্গে তুলনায় আমরা যদি একটু বুঝতে চাই যে আমাদের দেশের চায়ের এমন কি বৈশিষ্ট্য আছে যা স্বতন্ত্র বা যা নিয়ে আমরা একটু গর্ব করতে পারি। দেখুন, চা চাষ তো অনেক পুরনো, 150-200 বছরের ইতিহাস। তো সেই সূত্র ধরে এটা আমাদের মেনলি সিলেটেই চায়ের প্রাধান্য। 80%, 85% চা এখানে উৎপাদন হয়। সিলেট এক সময় পাক ভারতের একটা অংশ ছিল, তো সেটা আসামেরও একটা পার্ট ছিল, স্পেশালি সিলেট। তো সুতরাং আসামের চা কিন্তু পৃথিবীব্যাপী নাম আছে, তার লিকার, তার ফ্লেভার, তার ব্রাইটনেস, সব কিছু, এবং সারা পৃথিবীব্যাপী নাম আছে। সুতরাং সেই ধারাবাহিকতা অনুসারে আমাদের সিলেটে এবং বিশেষ করে চিটাগাংয়ে, এখন কিছু নর্থ বেঙ্গলেও চা হচ্ছে। আমাদের চা মোটামুটিভাবে চা ব্ল্যাক টি হিসাবে পরিচিত, এবং মোস্টলি এখন সিডিসি চা তৈরি হয় এবং এটা বেশ সুনাম আছে আসামের কাছাকাছি। এবং বিশেষ করে কাসার, যে কাশি তো আমাদের কাসারও আসামের একটু পার্ট, তো সেই তুলনায় আমাদের চা বেশ সুনাম আছে এবং আমরা চায়ের উৎপাদনের দিক থেকে 8 নম্বরে আছি। আচ্ছা, আমরা যতটুক খোঁজখবর করে জানতে পেরেছি যে পৃথিবীতে চায়ের যে চাহিদা আছে তার প্রায় 52% যোগান দেয় হচ্ছে বাংলাদেশ, কেনিয়া, শ্রীলঙ্কা, এরকম কয়েকটি দেশ। তো আমি এখানে একটু দ্বিমত, বিশ্ববাজারে একটু আমাদের অংশীদারিত্বের জায়গাটা যদি একটু সংক্ষেপে। আমাদের অংশীদারিত্ব কাছাকাছি মাত্র 3%। আচ্ছা, মেবি স্লাইটলি লেস দ্যান দ্যাট। আচ্ছা, সেক্ষেত্রে কোন দেশের এখানে সবচেয়ে বড় মেজর প্লেয়ার হলো চায়না, তারপরে আসে ইন্ডিয়া, তারপরে কেনিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশ। বাংলাদেশ 8 নম্বরে আছে। আচ্ছা, 2004 থেকে আমাদের চা রপ্তানিটি কমে এসছে এবং চা রপ্তানিটি কমে আসবার একটি বড় কারণ যেটি বলা হয়েছে সেটিকে এক ধরনের মধুর কারণে বলা যেতে পারে। সেটা হলো যে অভ্যন্তরীণ চাহিদা ব্যাপক হারে বেড়ে যাওয়া। এছাড়া আর কোনো কারণ আছে কিনা সেটি একটু আপনার কাছ থেকে বুঝবো, তারপরে যাব মোহাম্মদ মহসিন মিয়া আপনার কাছে।
চা ইনফ্যাক্ট চা পানি পানি পান করার পরেই চায়ের কিন্তু স্থান পানীয় হিসাবে। আমরা 100% লোক পানি খাই, আর চা খাই আমরা প্রায় 75% লোক সারা পৃথিবীর। তো চা কিন্তু হেলদি বেভারেজ সবচেয়ে, এটা প্রসিদ্ধ। এবং চা সমুদ্রিত সব জায়গায়, আমরা চায়ের টেবিলেই ঝড় তুলি। সুতরাং বাংলাদেশের চা কনজামশন অনেক বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা একসময় মাত্র 5 মিলিয়ন কেজি চা খেতাম, সেই বাঙালি প্রায় 70-75 মিলিয়ন কেজি চা এখন খাচ্ছে। স্বাধীনতার পরে মাত্র 5 মিলিয়ন কেজি চা খেতাম আমরা, এখন সেখান থেকে 70-75 মিলিয়ন কেজি চা খাচ্ছি। সুতরাং আমরা এতটা উৎপাদন করতে পারি না। গত কয়েক বছর আমরা চা ইম্পোর্ট করতেছি, বাংলাদেশের কনজামশন বেড়ে গেছে। চা অন অ্যান অ্যাভারেজ উৎপাদনের হার হলো 1.5-2%, এবছর একটু বেশি হয়েছে 2.5%-এর মতো। কিন্তু কনজামশন, পার ক্যাপিটা কনজামশন ইজ অ্যানুয়াল গ্রোথ ইজ অনলি 1.5 to 2 ম্যাক্সিমাম অ্যাভারেজ। এবছর চায়ের উৎপাদন বেশি হয়েছে 2016-তে বিশেষ করে। আর আমাদের কনজামশন কিন্তু প্রায় বাড়তেছে অ্যাট দ্য রেট অফ 3.5%। সো দেয়ার ইজ এ গ্যাপ অফ 1%। ওই জন্যই আমাদের বিদেশ থেকে ইম্পোর্ট করতে হচ্ছে। সেই জন্য আমাদের যেটা উচিত হবে, আমাদের বেশি করে চা উৎপাদন করা। আচ্ছা, এবার যাব চা শিল্প উদ্যোক্তা মোহাম্মদ মহসিন মিয়া, আপনার কাছে যেখানে আলোচনাটা শেষ এসে দাঁড়িয়েছে আফজাল হোসেনের সঙ্গে, সেই জায়গা থেকে শুরু করতে চাইছি। প্রথমেই প্রশ্নটা থাকবে এটি যে এইটিকে একটি মধুর সমস্যা হিসেবে চিহ্নিত করবেন না বড় সমস্যা হিসেবে চিহ্নিত করবেন, এই যে আমাদের রপ্তানি কমে যাওয়া, এটি একটি বিষয় থাকবে। তার সঙ্গে আরেকটি বিষয় হচ্ছিল যে এই যে অভ্যন্তরীণ বাজারের যে চাহিদা বৃদ্ধি, এই ব্যাপারটিকে আসলে আমাদের অর্থনীতির জন্য কতটুকু স্বাস্থ্যকর বলে মনে করছেন, সেটা একটু বুঝতে চাইব একজন উদ্যোক্তা হিসেবে আপনার কাছ থেকে। আফজল ভাই যেটা বললেন যে চা রপ্তানি তো কমছে, সেটা বলা যাবে না, চা উৎপাদন বেড়েছে। কিন্তু আমাদের একটু আগে যেটা বললেন, আমাদের বাঙালিরা চা খেত না। ব্রিটিশরা যখন চা শুরু করে তখন বিনা পয়সায় চা খাওয়া হয়েছে, চা শেখানো শিখেছে। এখন কিন্তু প্রত্যেকটা গ্রামে গেলেও আপনাকে চা অফার করে। এটা একটা আতিথেয়তার একটা অংশ হয়ে গেছে। আর একটু আগে যেটা আফজল ভাই বললেন যে আমরা চা গবেষণা ইনস্টিটিউশন যেটা কথা বলে ধারণা নেবার চেষ্টা করেছিলাম যে প্রতিদিন গড়ে কি পরিমাণ চা খাওয়া হয়, তো সেখান থেকে আমরা এটুকু ধারণা পেয়েছি যে অন্তত 8 কোটি কাপ চা তারা বলেছেন যে বাংলাদেশে আমাদের দেশে তো এর চেয়ে বেশি হবে, বিকজ আমাদের দেশে তো 16 কোটি মানুষ, প্রায় 16 কোটি মানুষের মধ্যে তো আমি মনে করি 14 কোটি মানুষই চা খায়। তো কেউ যদি 1 কাপ চা খায় তাও তো 14 কোটি চা প্রতিদিন খাচ্ছে। আচ্ছা, আমরা 8 কোটি কাপের একটা হিসাব পেয়েছি। 8 কোটি সেটা মনে হয় ঠিক তারা না, বলছেন যে অন্তত 8 কোটি, যেটা সেটা হলো। আর যেটা চা রপ্তানি তো বিষয় না, বিষয় হলো আমাদের আভ্যন্তরীণ চাহিদা। আজকে যদি আমাদের এই চাহিদা তো বাড়বে, মানুষ নতুন যুগের সাথে পরিচিত হচ্ছে, ডিজিটাল সব কিছু হচ্ছে, আমরা কফি খাচ্ছি, কফি তো আমাদের হচ্ছে না, ইম্পোর্ট করছি। আজকে যদি আমাদের বাংলাদেশে চা উৎপাদন না হতো তাহলে আমরা ইম্পোর্ট করতাম, ভারত থেকে করতাম, চায়না থেকে করতাম, যে কোনো দেশ থেকে, তাহলে আমাদের ফরেন কারেন্সি লস হইতো। পাশাপাশি আমাদের দেশে যে এই যে শিল্পটা, চা শিল্পটা, সব শিল্পর কিন্তু একটা খারাপ দিক আছে। এনভায়রনমেন্টের উপরে একটা চাপ পড়ে, মানুষের যে বিষয়, অনেকগুলি বিষয় আছে। কিন্তু চা শিল্পটা এমন একটা শিল্প যেটা এনভায়রনমেন্ট সহায়ক। এবং চা দেখেন, আপনি যদি আমরা চা খাই, ওই দেখুন মাঝে মাঝে আমরা দেখি, পত্রিকায় দেখি স্বাস্থ্য সচেতন, চা কিন্তু ক্যান্সার প্রতিরোধ এবং অন্য অনেক প্রতিরোধ। চায়নাতে দেখেন, আপনি যদি তাদের ওখানে যান, যে কোনো মিটিংয়ে আপনি 1 কাপ চা শেষ হইতে হইতে আরেক কাপ চা ডালতেছে, অর্থাৎ কন্টিনিউ চা খেতেছে। তাদের দেখেন রোগবালাই কম এবং তাদের লাইফ লংজিভিটি অনেক বেশি। এবং চার কোনো অংশে চাটা এমন এক আপনি পান করাই বলেন, আমরা চায়ের ইতিহাস খুঁজতে গিয়ে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে আপনি যে চীনের কথা বলছিলেন, যে 5000 বছর আগে এখন থেকে প্রথম চীনের কিছু সাধু যারা হচ্ছিল প্রথম চা পাতাটির সন্ধান পান, এবং পরবর্তীতে চীনের সম্রাট সেন নাং ওনার নাম, উনি আপনি যে কথাটা বলছিলেন যে স্বাস্থ্যকর পানীয় হিসেবে এটিকে রাজকীয় স্বীকৃতি দেন, যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চা চাষের সূচনাটা হয়। চা এমন এক জিনিস, আপনি চার সাথে যদি দুধ মিশান, চাতে এটা মান ডিটোরেট হয়। চার সাথে চিনি মিশান, এটো মিলে আপনি র চা খান, দেখবেন এটা কোনো ক্ষতিকর নাই। আজকে যে নতুন বৈজ্ঞানিক যুগে বা যে আমাদের যে স্বাস্থ্য সচেতন যেটাই বলেন না কেন, চায়ের আপনি খাইলে পরে কোনো ফ্যাট হবে না, চা খাইলে পরে আপনার কোনো স্বাস্থ্যের ক্ষতি হবে না। চাটা শুধু উপকারের উপকার। এবং যেমন চা যেভাবে আমরা প্রডিউস করি, এতেও যে
এই যে পৃথিবীর যে ভারসাম্য গ্রিন যে ক্রাইসিস আমরা যে আজকে যে মনে করেন আপনার আমার দেশ বাংলাদেশ সেই 58,000 কিলোমিটারের মধ্যে আমাদের কতটা ফরেস্ট্রি থাকতে হবে সে অনুপাতে নাই, কিন্তু আমাদের এই শিল্পটা থাকার কারণে আমরা কিন্তু এদিকে একটা যোগান দিচ্ছি এনভায়রনমেন্টে গাছগুলা, কারণ আমাদের সেটা ফরেস্ট্রে কাজ করতেছে। এবং চা বাগানে যে কর্মসংস্থান সেটাও এই যে আমাদের অনেক কর্মসংস্থান সৃষ্টি হয়, যেমন আমার একটা বাগানে মিনিমাম 1000 খানেক শ্রমিক থাকে, তাদের কর্মসংস্থান, তাদের বাসস্থান, চা শিল্পে প্রায় 1.5 লাখ শ্রমিক কাজ করছে। এবং শুধু 1.5 লাখ না, সামাজিক নিরাপত্তা বেষ্টনী যেটা আমরাকে বলি, সে এই যে বাগানে আছে, বাগানে থাকার পরে তার পরিবার পরিজন নিয়ে তার কালচার নিয়ে সে বেঁচে আছে, এই যে সামাজিক বেষ্টনী এটাও এখানে অবশ্য প্রশ্ন আছে, আমাদের প্রতিবেদক যখন গিয়েছিলেন কাজ করতে তখন চা শ্রমিকদের কাছ থেকে আপনারা যেটা বলছেন যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সেই বিষয়ে তাদের প্রতিনিধিদের কাছ থেকে এবং তাদের কাছ থেকে নানা ধরনের অভিযোগ শুনেছি, সেগুলি নিয়েও আমরা কথা বলবো। আচ্ছা, আমি তার আগে একটু বুঝে নিতে চাইবো যে রপ্তানি নিয়ে যে প্রশ্নটা আপনাকে করেছিলাম, যে রপ্তানি কমে যাওয়া এবং অভ্যন্তরীণ চাহিদা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই যোগানটা পুরোটা এখান থেকে যাওয়া, এই বিষয়গুলো আমাদের অর্থনীতির জন্য আমরা ভালো না মন্দ কিভাবে দেখব, সেই ব্যাপারটা একটু বুঝতে চাইবো। না, আমরা যদি ওই যে আমি যেটা বললাম যে আপনি কিভাবে হিসাব করবেন, আমরা যদি রপ্তানি করি, আমার দেশের মানুষ তো চা খাওয়া শিখে গেছে, যদি চাটা উৎপাদন হয় তাহলে আমি কি করতে হবে, চাটা আমদানি করতে, তাহলে আমার আমদানি করতে হলে ফরেন কারেন্সি দিয়ে আনতে হবে, টাকা দিয়ে আনতে হবে, সেটা তো সেই পড়ছে। এই অর্থে তো আমাদের এটাকে একটা মধুর সমস্যা বলা যেতে পারে। বন্ধ সমস্যা বলা যেতে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু আফজাল হোসেন আপনার কাছে ফিরছি। দেশে কি পরিমাণ চা বাগান আছে বলে আমরা ধারণা করতে পারি? 156টা বাগান আছে। আমরা খোঁজ আরো করতে গিয়ে রিসেন্টলি দেখেছি, কিছু বাড়ছে। আনুষ্ঠানিকভাবে আমরা যেটা জানতে পেরেছি সেটা ছিল 169টি চা বাগানের কথা জানতে পেরেছি। রিসেন্টলি কিছু নর্থ বেঙ্গলে চা বাগান হয়েছে ছোট ছোট, ওগুলো নিয়ে, বাট অরিজিনালি ব্রিটিশ আমল থেকে পুরনো বাগান 154টা 56টা। আমাদের এখানে এই চাষের ইতিহাস সেটা প্রায় 250 বছরের পুরনো ইতিহাস। তো এই যে বড় একটা সময়ের পরিক্রমার ভেতরে আমরা আছি, এর ভেতরে কোন অর্জনটিকে চা শিল্পের জন্য একটা বড় অর্জন বলে মনে হবে? কারণ এর ইতিহাসের একটা বড় সময়ে আমরা দেখেছি যে নানা ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে এই চা শিল্পটি গেছে। টু স্পিক দ্য ট্রুথ, আপনার স্বাধীনতার পরে একটা সেটব্যাক গেছে টি ইন্ডাস্ট্রির। সেখান থেকে উত্তরণ ঘটতে আমাদের 4-5 বছর সময় নিচ্ছে। স্বাধীনতার পরে আমাদের খুবই স্ট্রাগল করতে হয়েছে। আমরা তখন পাউন্ডে চা বিক্রি করতাম, আমাদের খরচ যদি 1 টাকা হইতো, চা বিক্রি হতো 75 পয়সা। ও আচ্ছা, কম দামে বিক্রি হতো। 76-এ হঠাৎ করে চায়ের দাম ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইসিস হয়ে গেল। 1 বছরে যা প্রফিট হয়েছে সেটা গত 4-5 বছরে যেটা লস ছিল একবারে রিকভার হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা পিছনে আর তাকাই নেই। তারপরে ব্রিটিশ গভর্নমেন্টের কিছু এইড এলো 80s-এর দিকে, সেখান থেকে চা ফ্যাক্টরিগুলো ব্যালেন্সিং মডার্নাইজেশন হলো। চার বেশি করে লাগানোর জন্য ওখানে তারা ঋণ দিল অল্প সহজ শর্তে, সাবসিডি দিল সরকার। সেই সুবাদে প্লান্টেশন শুরু হয়ে গেল। এখন চা আমরা আগায় গেছি। যেমন তখন আমরা স্বাধীনতার পরে 30-40 মিলিয়ন কেজি চা তৈরি করতাম, এখন আমাদের গত বছর হলো 82.7 মিলিয়ন, 8.5 কেজি, 82.70 মিলিয়ন কেজি, মানে 8 কোটি 8.5 কোটি কেজির মতো কাছাকাছি আর কি। 8 কোটি 8.5 কোটি কেজি মতো আমাদের হিসাবে বেরিয়ে এসছে, প্লাস 8.5 কোটি প্লাস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনি আপনার কথাটা শেষ করুন। হ্যাঁ, তো আমরা আসলে এর মধ্যে কিছু নর্থ বেঙ্গলে চা চাষ শুরু হয়ে গেছে, ওখানেও প্রায় 5 মিলিয়ন কেজি। 1996 সালের দিকে মূলত শুরু হয় আমি এই চাষটি। প্রথম দিকে আমরা এই কয়েকজন উদ্যোক্তা ছিলাম, ওখানে গিয়ে আমরা মালিকদেরকে বোঝানো হয়েছে। ওখানে স্লোগান ছিল স্মল হোল্ডিং চা চাষ, জমি যার চা তার। আচ্ছা, এই ধরনের একটা স্লোগান নিয়ে শুরু করছি। এখন এখানে কয়েক হাজার চা চাষি আছে, ক্ষুদ্র মালিক আছে, বড় মাঝারি মালিক আছে, কিছু বড় মালিকও আছে, এবং 15-20টা ফ্যাক্টরি হয়ে গেছে। এটা আমার আজকে বেশ ভালো লাগে। তার মানে সিলেট এবং চট্টগ্রামের বাইরে এসে এই প্রথমবারের মতন একটি বড় জায়গা বেরোচ্ছে, যেখানে নতুন করে চা চাষ 100 বছরের ইতিহাসে নতুন এক ধরনের একটি জায়গা। সিলেট এবং চিটাগংয়ের এটা তো ব্রিটিশ আমল থেকে ছিল। তারপরে সুদীর্ঘদিন পরে আমরা কিছু প্লান্টাররা ওখানে গিয়ে চাষের উদ্যোগ নিলাম, এবং সেটা ইনশাআল্লাহ এটা সাকসেসফুল হয়ে গেছে। আচ্ছা, আমাদের ভালো লাগে দেখতে এবং শুনতে। বাংলাদেশে 12 ধরনের চা খোঁজ আমরা পেয়েছি, আমাদের প্রতিবেদক খুঁজে বের করেছেন।
বিশ্বজুড়ে মানে কি পরিমাণ কত রকম আছে সেটা কি আপনার কাছ থেকে একটু ধারণা পেতে পারি? বাংলাদেশে মেনলি সিডিসি চা, ব্ল্যাক টি বলি আর কি, সিডিসি চা তৈরি হয়। এর আগে আমরা অর্থোডক্স তৈরি করতাম, অর্থোডক্সের মার্কেট নাই। কিছু একটা ফ্যাক্টরি আছে জেমস মিলে গ্রিন টি তৈরি করে জাগচড়াতে। আর এখন যেহেতু ইকোনমি ফ্লাওয়ারিশ করতেছে, যেমন ধরেন চীনে সেখানে উলং টি আছে, গ্রিন টি আছে, পিওর টি আছে, বিভিন্ন ধরনের চা আছে ওখানে, অর্থোডক্স চা আছে। তো সেম থিং ভিয়েতনামে আছে। তো এগুলো তো উত্তরণ ঘটতেছে আস্তে আস্তে। আমরাও আস্তে আস্তে হয়তো চিন্তা করতেছি অর্থোডক্স চা বানানো, গ্রিন টি বানানো, পিওর টি বানানো, ওলং টি বানানো, হোয়াইট টি বানানো, 5-7 ধরনের চা আছে। আচ্ছা, বিশ্ব জুড়ে কত রকম আছে তার কি একটু ধারণা পাওয়া সম্ভব কোনোভাবে? হ্যাঁ, ডেফিনেটলি। কেমন হতে পারে এই চায়ের ধরন? সারা মেনলি বিশ্বে। আপনার গ্রিন টি অ্যান্ড ব্ল্যাক টি, দুইটা আলাদা মূলধারা। মূলধারা। আচ্ছা, তারপরে এর মধ্যে হোয়াইট টি, উলং টি, অর্নামেন্টাল টি, তো বিভিন্ন ধরনের 7-8 রকমের চা আছে। এই যে চায়ের ধরন সেগুলি আপনার কাছ থেকে একটু বুঝবো। গ্রেডিং আছে, যেমন ধরেন বোল্ডার গ্রেড, লিফ গ্রেড, ডাস্ট গ্রেড, মেইনলি দুইটা ভাগ। লিফ গ্রেডের মধ্যে 4-5টা ভাগ আছে, বিওপি, এফ বিওপি, জি বিওপি, ওএফ, পিএফ। মানে আমরা তো সাধারণ মানুষ বুঝতে পারবো না, একটু যদি সাধারণ মানুষের জন্য বলতেন। সাধারণ মানুষ, আমরা তো চা এবং স্বাদ এই দিয়ে বুঝবার চেষ্টা করি। পিএফ পেকোফেনিক বলা হয়, বিওপি ব্রোকেন অরেঞ্জ পিকো, জিবিওপি গোল্ডেন ব্রোকেন অরেঞ্জ পিকো। তারপর ডাস্ট গ্রেড আছে আরডি, রেড ডাস্ট, সিডি, চূড়ামণি ডাস্ট, পিডি, পিকো ডাস্ট, এ ধরনের নাম আছে। তো এগুলো প্রচলিত আগে থেকেই আছে, বিভিন্ন ম্যাশ থেকে চলে আসে, চালনি থেকে বিভিন্ন রকম চা চলে আসে। সাধারণ মানুষের জানার জন্য লিফ গ্রেড অ্যান্ড ডাস্ট গ্রেড। ডাস্ট গ্রেড একটু কড়া চা হয়, আচ্ছা এখানে যখন শীতের সময় বিশেষ করে নর্থ বেঙ্গলের লোকজন খুব ওই ডাস্ট পছন্দ করে। আচ্ছা, ডাস্টের মার্কেটও ভালো ওখানে। বাট নর্মালি যেটা টি ব্যাগে আমরা যেটা খাই সেখানে ডাস্ট গ্রেড যায় না, সেটা পেকো ফেনিং যায় বা অরেঞ্জ ফেনিং যায়, ছোটো ইয়ে। বিকজ 1 কাপ চাতে আপনার 2 গ্রাম চা লাগে, 1 কেজি চাতে 500 কাপ চা হয়। দ্যাট ইজ দ্য থিম। আচ্ছা, আচ্ছা। আর যত বেশি বোল্ডার গ্রেড হবে তত চা লাইট লিকার হবে, যত ছোট গ্রেড হবে চাটা ঘন হবে। মোহাম্মদ মহসিন মিয়া, আমরা যদি আমাদের চা অভ্যাসের এটা দেখি তো এক সময় দেখা যাচ্ছে যে মাথা পিছু 220 গ্রামের মতন এরকম একটা চাহিদার বিষয় ছিল, সেটা তো অনেক বেড়েছে, সেটা বেড়ে এখন প্রায় 440 গ্রামের মতন করে, মানে বলতে গেলে প্রায় দ্বিগুণের মতন হয়ে এসছে। যাই হোক, এগুলি পরিসংখ্যানের হিসাব। মোদ্দা কথা হচ্ছে হলো যে চাহিদাটা বেশ বাড়ছে, এই অভ্যন্তরীণ বাজারেই বেশ বাড়ছে। তো আপনার কাছ থেকে একটু সংক্ষেপে শুনতে চাইবো যে এই শিল্পটির কি অবস্থা, উদ্যোক্তা হিসেবে আপনারা কেমন মনে করছেন? এটা একটা অনেক বড় প্রশ্ন, যে এটা যদি ব্যবসার আমি দৃষ্টিকোণ থেকে দেখি একেবারে মান্দা অবস্থা। কি অর্থে মান্দা? কিন্তু মান্দা এই অর্থে যে আমার ইনভেস্ট অ্যান্ড আউটপুট, আমি কত টাকা ইনভেস্ট করলাম, লাইক গার্মেন্টসে আমি যদি 100 কোটি টাকা বছরে ইনকাম হয়, 10% যদি আমি ব্যবসা ধরি, নেট ব্যবসা ধরি, তাহলে 10 কোটি টাকা। চায়ের বেলা কিন্তু সেটা নেই। আপনার যদি একটা চা বাগানে মিনিমাম 150-200 কোটি টাকা, সেখান থেকে 4-5 কোটি টাকা সব খরচ বাদ দিয়ে পাওয়া, এটা এই বাজারে এখন যে অবস্থা, ওই যে আপনারা যেটা বললেন লেবাররা কিছুই পাচ্ছে না, কেউই কিছু পাচ্ছেন না, মালিকরা অনেক কিছু পাচ্ছে এখন এই হার। এখন এই জন্য একটু আগে আপনি এটা শুনছেন যে আমাদের যে চায়ের যে বরাদ্দ আছে, যে আমাদের চা বাগানগুলা সবাই যদি ভালোভাবে চা করে তার 3 গুণ সম্ভব। আচ্ছা, কারণটা হলো যেমন এখানে ন্যাশনাল এভারেজ, আমি একটা ডাটা দিলে বুঝবেন, ন্যাশনাল এভারেজ গত বছর কিন্তু আমাদের বাম্পার ফলন, গেল 30 বছর থেকে 35 বছরের মধ্যে ভালো বৃষ্টিপাত হচ্ছে, সে কারণে বাম্পার ফলন। এটা 35 বছরের মধ্যে এরকম চা যে উৎপাদন হয় না। সে বছরের গড় উৎপাদন আমরা বাংলাদেশে 1587। আমি ব্যক্তি মালিকানা চা বাগানে আমার গড় উৎপাদন প্রায় 3314 কেজি। আচ্ছা, এই ডাটাটা কেন বললাম,
যে এই পর্যায়ে যদি সব বাগানগুলো চলে যায় তো প্রায় দ্বিগুণ, তো আমাদের 8.5 মিলিয়ন কেজি হয়েছে, তো 8.5 × 17 মিলিয়ন কেজি আমরা যে অবস্থায় আছে যদি সম্ভব এই জায়গার উপরে আমরা ডাবল করতে পারি এবং আমরা দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করতে পারি। তো এটা কেন হচ্ছে না? যারা চা বাগানের মালিক এমনি তো টাকা ব্লক আছে, আরও যদি টাকা ঢুকানো হয় সেই অনুপাতে মানে তাদের- বিনিয়োগ অনুপাতে হ্যাঁ, লভ্যাংশ হচ্ছে না। পাচ্ছেন না বলে আপনারা মনে করছেন এবং সেই কারণেই মানে উদ্যোক্তারা আগ্রহ পাচ্ছেন না। নতুন ইনভেস্টের আগ্রহ পাচ্ছেন না। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে অন্য এই শিল্পকে বাঁচানোর জন্য, যেমন একটু আগে আমি যেটা বললাম যে শিল্পকে একদিকে কর্মসংস্থান, অন্যদিকে এনভায়রনমেন্ট একটা কিন্তু একটা পৃথিবীব্যাপী একটা বড় সমস্যা। সবাই এই গ্যাস কনজিউম করতেছে, ফ্যাক্টরি করতে, খালি আমাদের দেখেন না যে ভারসাম্য নষ্ট হয়েছে, প্রাকৃতিক যে বিপর্যয় সবগুলো এই যে এনভায়রনমেন্ট, এখানে এই আমাদের চা বাংলার মধ্যে এনভায়রনমেন্ট সহায়ক, খুবই পরিবেশ সহায়ক একটি পরিবেশ শিল্প। সহায়ক এবং এটার কোনো সাইড এফেক্ট নাই। যেমন আপনি এটা খাইলেও সাইড এফেক্ট নাই, এই পৃথিবীর জন্য সাইড এফেক্ট নাই, মানুষের জন্য যেন আপনি যদি যেখানে যেন অক্সিজেন সৃষ্টি করে সেটাকে গভর্নমেন্টের কোনো ভর্তুকি নেই। আমরা যখন কাজ না দেই যে এটার কমার্শিয়াল, আমরা ইলেকট্রিক বিল সেটাও কমার্শিয়াল রেটে, আমাদের ইলেকট্রিক বিল গ্যাস বিল সেটাও কমার্শিয়াল সমস্ত, ভর্তুকি- এবং যেটা ঋণ যেটা হচ্ছে ব্যাংক সুদ সেটাও কমার্শিয়াল। আচ্ছা, অর্থাৎ আমরা কোনোভাবে একটু সাবসিডি ব্যাংক খাত থেকে সহযোগিতার ব্যাপারটি এবং ভর্তুকি কেন চাইছেন সেই ব্যাপারটি একটু বুঝবো। বিরতির পর আসছি আপনাদের কাছে। প্রিয় দর্শক, সময় হয়ে গেল একটা বিরতি, ফিরব কিছুক্ষণের পর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত কুইক কনজিউমার ফুড জিরো আওয়ারে। ধন্যবাদ বিরতির এই সময় সঙ্গে থাকবার জন্য। মোহাম্মদ মৌসুমী নিয়ে ফিরছি আপনার কাছে। গিয়েছিলাম বিরতিতে, আপনার কাছ থেকেই আপনি ভর্তুকির কথা বলছিলেন। আমরা দেখি যে ব্যবসায়ীদের সঙ্গে যখন আমাদের কথা হয়, বিভিন্ন খাত থেকে ভর্তুকির কথা বলা হয়। সে যাই হোক, অন্যদের ব্যাপারটি অন্যেরা বলবেন। আপনার জায়গাটি বলেন যে কেন ভর্তুকি মানে জরুরি বলে মনে করছেন, ভর্তুকি কেন যৌক্তিক বলে মনে করছেন সরকারের কাছ থেকে? আমি যদি ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, আমি চিন্তা করব যে আমি এই টাকাটা একটা ইন্ডাস্ট্রির ইনভেস্ট করব। আমি যদি এখান থেকে আউটপুট না পাই তাহলে তো আমার ইন্টারেস্টটা কমে যাবে। তো এই ইন্টারেস্ট গ্রো করার জন্য, যেহেতু এটা মানে এখানে তো প্রফিট তো আছে না, প্রফিট যেটা আছে, প্রফিট মার্জিন যদি যেটা আছে, এটা যে কোনো ব্যবসার তুলনায় অত্যন্ত নগণ্য। সেক্ষেত্রে ভর্তুকি দিয়ে কতদিন না চালাতে ভর্তুকি হবে? না, ভর্তুকি নাই, পলিসি দিয়ে ভর্তুকি, আচ্ছা, পলিসি, সরকারের নীতি সহায়তা চাইছে। নীতি সহায়তা যেমন কিছু কিছু আছে আমাদের বাংলাদেশে ইন্টারেস্ট 5% 6%-এ কিছু ইন্ডাস্ট্রিকে লোন দেওয়া হয়। আচ্ছা, আমরা এই জাতীয় কিছু ইয়েতে পাইছি। যেমন একটা আছে আমাদের, যখন 2 মাস চা বাগান বন্ধ থাকে মেনটেন্যান্সের জন্য, সেখানে মিনিমাম চার্জ দিতে হয় ইলেকট্রিক। আমাদের ইলেকট্রিসিটি ব্যবহার না করি, আমার ইলেকট্রিসিটি 3/1 হাইয়েস্ট বিলের 3/1 আমার ইলেকট্রিসিটি দিতে হয়। গ্যাস আমি 2 মাস ইউজ হয় না, সেখানে আমার হাইয়েস্ট বিলের 3/1 আমার মিনিমাম চার্জ দিতে হয়। এগুলো আমি কিন্তু ব্যবহার করতেছি না। আমার এখন তখন চা বাগানের মেনটেনেন্স, চা বাগানের রক্ষণাবেক্ষণ সব জন্য সব কিছু ফ্যাক্টরি বন্ধ থাকে। এই যে বিষয়গুলি এবং যে খাজনাগুলা, এটা তো হলো পরিবেশ সহায়ক এবং গভর্নমেন্টে এনভায়রনমেন্টের জন্য আস্থা পৃথিবীর গভর্নমেন্ট ছাড়া বাংলাদেশের গভর্নমেন্ট, যেমন ফরেস্ট্রি এরিয়া, আমাদের লাউয়াছড়াকে এখানে বলা হয়েছে যে এখানে কোনো গাছপালা কাটা হবে না, আরমান এরিয়া সেটা হবে কেন? এটা তো গভর্নমেন্টে ভর্তুকি দিচ্ছে, মানে আপনারা নীতি না সহায়তা ভর্তুকি দিচ্ছে। তো আমরা এখানে তো বিরাট একটা ভর্তুকি এবং এখানে বিরাট এরিয়া ব্লক হয়ে আছে, এখান থেকে কোনো উৎপাদন হচ্ছে না, কোনো হচ্ছে না, শুধু এনভায়রনমেন্টের জন্য। কিন্তু আমাদের যে শিল্প চা বাগান, সেখানে কর্মসংস্থান একটা আপনি আউটপুট পাচ্ছেন, এনভায়রনমেন্ট সহায়ক একটা পাচ্ছেন, এবং বিদেশ থেকে আপনি যদি চা ইম্পোর্ট করেন সেখানে আপনার একটা ফরেন কারেন্সি, এই 3টা বিষয় থেকে আমার রাষ্ট্র সুবিধা পাচ্ছে। এই সুবিধার যে অংশটুকু, সেটা যদি কিছু সাবসিডি তার হিসাবে, বিনিময়ে আপনি কিছু মানে নীতি সহায়তা চাইছেন নীতি সরকারের সহায়তা। কাছ থেকে। আচ্ছা, ঠিক আছে। আফজাল হোসেন, আপনার কাছে ফিরবো। একজন উদ্যোক্তার কথা শুনছিলাম, আর আপনি আছেন এখানে পেশাজীবী হিসেবে 4.5 দশকের কর্ম অভিজ্ঞতা নিয়ে।
আপনি আছেন। আপনাকে যদি বলি একটু উদ্যোক্তাদের ব্যাপারগুলো মূল্যায়ন করতে, সেক্ষেত্রে আপনি কি না, বলবেন? উনি যথাযথই বলেছেন মহসিন ভাই, বিকজ উনি একজন সফল উদ্যোক্তা আমি বলবো। আপনি যদি, উনি কিছুক্ষণ আগে একটা স্ট্যাটিস্টিক দিয়েছিল, বাংলাদেশে অন অ্যান অ্যাভারেজ 1200-1250 কেজি ইল্ড হয় পার হেক্টর। ওনার বাগানে কিন্তু 3000 কেজির উপর। উনি একটু আগে বলছিলেন, একটু আগে হ্যাঁ। বলছিলেন। এবং উনি এটাও বলছিলেন যে সব উদ্যোক্তা, সবারই ওই জায়গায় যাওয়া সবাই যদি সম্ভব। উদ্যোক্তা আগায় আসে তাহলে কিন্তু আমাদের এক ফোঁটা চা ইম্পোর্ট করতে হয় না, আমরা আরও এক্সপোর্ট করতে পারি। বাংলাদেশ আজকে থেকে 30 বছর আগে 35 থেকে 38 মিলিয়ন কেজি চা এক্সপোর্ট করতো, সেখানে আমরা ইম্পোর্ট করতেছি। এটা আমাদের লজ্জার বিষয়, এটা আমাদের লজ্জার বিষয়। তো সেখানে আমরা উৎপাদন বাড়াইতে পারি, আমাদের সুযোগ আছে, আমরা উৎপাদনকে ডবল করতে পারি, 12.5 থেকে 2500 কেজিতে নিয়ে যেতে পারি, সেখানে সুযোগ আছে। সেই সুযোগটা উনি যেটা বললেন সেখানে সাবসিডি, উনি যেটা বলছিলেন যে আমরা একদম দ্বিগুণ করে ফেলতে পারি, হ্যাঁ, কিন্তু পেশাজীবী হিসেবে সেখানে- আপনি মনে করেন যেটা সম্ভব? সেখানে হ্যাঁ, সেখানে ধরেন বিভিন্ন ক্ষেত্রে আদা, হলুদ, মরিচ ইত্যাদি ক্ষেত্রে গভর্নমেন্ট 4%, 5% সুদের ঋণ দিচ্ছে। সেখানে চা বাগানকে দেখ, আমরা উদ্যোক্তারা ডেফিনেটলি সেটা করে দিতে পারবো। আচ্ছা, তো সেটা একটা বিষয়। আর একটা কতগুলো বিষয় আছে আজকালকার, উনি যেন এনভায়রনমেন্টের কথা বললেন। এনভায়রনমেন্ট তো ডিগ্রেশন ওয়ার্ল্ড ওয়াইড, শুধু বাংলাদেশে না, এনভায়রনমেন্ট ক্লাইমেট ডিগ্রেডেশন হয়েছে। ক্লাইমেট ইজ এ বিগ ফ্যাক্টর নাও। চা বাগানও তার আওতার বাইরে না। আমরা যখন জয়েন করছি চা আমরা বাগানে, শুনছি যে গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলা জি। হচ্ছে গ্লোবালি। চা বাগানে যেটা অসুবিধা সেটা হলো, চা বাগানে যদি 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে টেম্পারেচার চলে যায়, চা বাগানের তার প্রোডাকশন কমায় দেয়, তার ফটোসিনথেসিস বন্ধ হয়ে যায়, সে তার স্টোমাটাগুলো বন্ধ হয়ে যায়, টোটাল কার্যক্রম চায়ের বন্ধ হয়ে যায় এবং প্রোডাকশন সে দিবে না। অ্যাট দ্য সেম টাইম 12 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি টেম্পারেচার যায়, তবে সে প্রোডাকশন বন্ধ করে দেয়, তার ফটোসিনথেসিস ইত্যাদি ইত্যাদি প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। সো এই রেঞ্জের মধ্যে থাকা দরকার, কিন্তু আমাদের এখন 42 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে, অসহনীয়। সুতরাং এইটা কমাইতে হলে পরে, আগে যে ফরেস্ট ছিল, উনি যে লাউচড়া ফরেস্টের কথা বললো, সাতসুরি ফরেস্টের কথা বললো, বিভিন্ন ফরেস্ট এরিয়া ছিল, তার ফলে এখন ফরেস্টও ডিফরেস্টেশন হয়ে গেছে অনেকটাই। তার ফলে এখন এনভায়রনমেন্টাল ডিজাস্টার হয়েছে, যার ফলে টেম্পারেচার রাইজ, ওয়ার্ল্ড ওয়াইড টেম্পারেচার রাইজ হয়েছে। সুতরাং উনি যে এনভায়রনমেন্টের কথা বললো, চা বাগান, চা বাগানে কী আছে? চা বাগানে প্রায় হোল্ডিং অ্যাবাউট নিয়ারলি 1% অফ দ্য টোটাল ল্যান্ড অফ বাংলাদেশ, 1,14,000 hectares, which is about 0.89% of the total land, is nearly 1%. এত বিশাল ল্যান্ডে মাত্র 40-45% আন্ডার টি, বাকিটা তো খালি পড়ে আছে। এখানে উনি যেটা বললেন, সেখানে যদি ফরেস্ট্রি গাছ লাগানো হয়, যেখানে চা গাছ সম্ভব না লাগানো, তো সেটার জন্য তো আমরা ফরেস্ট এনভায়রনমেন্ট সৃষ্টি করতে পারি। ফরেস্ট, টি ইজ এ ফরেস্ট লাভিং প্লান্ট, ইট লাভস দ্য ফরেস্ট। সো এনভায়রনমেন্ট যদি আমরা চাকে না দিতে পারি, তাহলে চা হবে না। ইটস প্লেন অ্যান্ড সিম্পল। কি বলেন মোশন? ভেরি প্লেন অ্যান্ড সিম্পল। আমরা খোঁজ করতে গিয়ে যতদূর জেনেছি যে চা শিল্পের জন্য যে বড় 2-3টা সমস্যা, তার একটা হচ্ছে হলো এই উষ্ণায়ন, জি, হ্যাঁ, তাপমাত্রা বেড়ে যাওয়াটা, সেটা অ্যান্ড একটি বড় বৃষ্টিপাতের সমস্যা, হ্যাঁ। তারতম্য যেটা হচ্ছে। না, এটা একটা সিম্পল ব্যাপার। আমি যদি করতে পারি, তো অন্যরা কেন পারবে না? তারপরে আমি তো নতুন আমরা উদ্যোক্তা। আরেকটা বিষয় শুনেছি সমস্যার, সেটা হচ্ছে হলো যে জমি বুড়ো হয়ে যাওয়া, মানে অনেক অনেক বছর এটা একটা ভালো ধরে- প্রশ্ন বলছেন। আমাদের জমিটা উর্বরতা শক্তি হারায় ফেলছে। সয়েল ইজ বিন টোটালি ডেপিলেটেড, উর্বরা শক্তি হারায় ফেলছে। সুতরাং সয়েলকে আমাদেরকে রিজুভেনেট করতে হবে, লাইফটাকে ফিরাই আনতে হবে, সেটা উদ্যোগ নিতে হবে। সেটা উদ্যোক্তাদেরও নিতে হবে, বিভিন্ন প্লান্টারদেরও নিতে হবে, সরকারেরও সাহায্য করতে হবে আমাদেরকে, সেটা সম্ভব। অ্যাট দ্য সেম টাইম সবচেয়ে এনভায়রনমেন্টের জন্য যেটা ক্ষতি হয়েছে আমাদের, ধরেন আমি গোয়িং ব্যাক টু আমি কাউকে ব্লেম দিতে চাই না, যে টি বোর্ড হলো রেগুলেটরি বডি চায়ের, তারা পাকিস্তান টাইমে, ইস্ট পাকিস্তান টাইমে 67 একটা স্টাডি করছিল এনভায়রনমেন্টের উপরে, কী পরিবেশে চা হবে, চায়ের কতটা পানি দরকার, কি দরকার, চায়ের হিউমিডিটি কী থাকবে, টেম্পারেচার কী থাকবে, কী অবস্থায় আছে। এরপরে 67-এর পরে আর কোনো স্টাডি হয়নি। আচ্ছা, সেটা ব্রিটিশ একটা অর্গানাইজেশন করছে। মানে 67 সালের পরে পরে আর কোনো স্টাডি হয়নি হয় চা শিল্পের। চা শিল্পের কী অবস্থায় আছে, এবং ওই স্টাডিতে 5টা না 6টা ভলিউম আছে। আচ্ছা, এবং কোথায় ওয়াটার রিজার্ভ হবে, কোথায় রেইন ওয়াটার হারভেস্ট হবে, কতটা এরিয়া ইরিগেশন হবে, কত পার্সেন্ট ক্রপ বাড়বে, ইরিগেশন হলে 10% বাড়বে, তখন আমি ওটাই রিমেম্বার। কিন্তু এখন সেই প্রেক্ষাপট এত বছর পরে, 45 বছর পরে, 50 বছর পরে তো চেঞ্জ হয়ে গেছে। এখন সেক্ষেত্রে আমি অ্যাজ এন ইরিগেশন ইঞ্জিনিয়ার হিসেবে
আমি জোর গলায় বলতে পারি আমরা অ্যাটলিস্ট ইরিগেশন করলে 20% বা 25% ক্রপ বাড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এই যে বৈজ্ঞানিক গবেষণার বা কাজের কাজ না থাকা, এরকম একটি বাস্তবতায় আপনারা উদ্যোক্তা হিসেবে এই শিল্পটিকে আধুনিক করছেন কিভাবে, এগিয়ে নিয়ে যাচ্ছেন কিভাবে? আমি আফজল ভাই কথা ছিল, জাস্ট আমি কথা বলার জন্য যেটা আমি যে বাগানটা কিনছি এটা কিন্তু আমি শুরুতেই কিনাই। এই বাগানটা প্রায় 100 বছর পুরানো বাগান। আমি যখন কিনি এই বাগানে মাত্র 700 কেজি পার হেক্টর ইল ছিল। আমি সব পুরানো চারা উঠাইয়া মাটিকে আমি রেডি করছি, ডলামাইট দিছি, কোনো গাছ জ্বালে গাছের পাতা যেটা পচনশীল সেটা মাটির উর্বরতা বৃদ্ধি করে, আমরা পিএইচ যেটা এটা আপ করার জন্য আফজল ভাই বুঝবেন আমরা ডলামাইট ইউজ করি, হ্যাঁ জৈব সার ব্যবহার করছি। এবং অধিক গাছপালা লাগানোর কারণে গাছপালা থেকে যে পাতাগুলো পড়ছে মাটিতে সেটাতে মাটির উর্বরতা বৃদ্ধি করছে। এই যে বাগান আমি পুরানা বাগানকে আপগ্রেডিং করে, এটা চাটা আমি যেখানে পুরানা চারাকে উঠাই আমি নতুন চারা ওই জায়গাতে লাগাইছি এবং এই জায়গাতেই এই যে 3000 তারই ফল হচ্ছে হলো এই প্রায় দ্বিগুণ উৎপাদন আপনার এবং বাগানে। এই যে যেটা আপনি যেটা বললেন যে ইয়ে করা, যে নতুন ইয়ে করা, উদ্যোগ নেওয়া, যে মাটিকে উর্বর করার জন্য আমি তো করে দেখাইছি আমার দেশে বাংলাদেশে। এই যে আমি একটা কাজ করলাম, আমি তো আনারি টাইপের, আমার কিন্তু পূর্বপুরুষ চাতে ছিল না। আমি এই 93-তে আমি প্রথম চা বাগান কিনি এবং চা সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। আমি সমাজসেবক একজন লোক ছিলাম, আমি সেই 93 থেকে পৌরসভার মেয়র, এর আগে আমি কাউন্সিলর ছিলাম, আমার পলিটিক্যাল লাইফ প্রায় 2.5 দশকের অভিজ্ঞতা আপনার। না এই যে আমি শুরুতে আমি ওনাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে কেন হবে না, কি বিষয়ে আমার তো মাটি সম্বন্ধে, আমি কিন্তু সোয়ালের ইয়ে না। উনি বললেন ইরিগেশন ইঞ্জিনিয়ার, আমি তাও না, আমি একেবারে সিম্পল সিভিল একজন সাধারণ মানুষ এবং আমি সাধারণ যে পলিটিক্সের সাথে ওইগুলি নিয়ে সারাদিন চিন্তা করি। কিন্তু আমার সিনসিয়ারিটি ছিল এটা কীভাবে ইয়ে করা যায়, অন্যরা পারলে আমি কেন পারবো। আমি করে দেখাইছি। এই যে আমি করার পরে আমাকে কেউ কিন্তু জিজ্ঞাসা করে নাই। স্টিল টুডে আমার রেকর্ড কিন্তু আছে বাংলাদেশে, ওয়ান অফ দেম আমি বেস্ট, ইয়ে আফজল ভাই বলছেন আমি বেস্ট প্ল্যান্টার্স, কিন্তু আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই হাউ টু কাম। আমরা না জেনে কিন্তু মানে কথোপকথনের ধারাবাহিকতা কিন্তু আমি এই যে জানতে চেয়েছিলাম যে কিভাবে সম্ভব, কি করে না এই জন্য বললাম না, আমি যেটা বলছি যে আমি যে করলাম আমি নিশ্চয়ই একটা টেকনিক ইউজ করছি, আমি একটা চিন্তা ভাবনা করছি, আমার একটা কর্ম ছিল। কই আমাকে কেউ তো সরকার বলেন বা টি বোর্ড বলেন কেউ জিজ্ঞাসা করে নাই আপনি কিভাবে কেউ শেয়ার করে নাই। এই যে আমি একটা জিনিস করলাম, অন্য দেশে মনে আমাদের ভারতে যদি এরকম কেউ করতো তাকে নিশ্চয়ই, যেটা হচ্ছে যে 35 বছরের ভেতরে যেটাকে সর্বোচ্চ উৎপাদন বলা হচ্ছে তারও দ্বিগুণ উৎপাদন হয়েছে ওনার প্ল্যান্টে। তো নিশ্চয়ই এর বড় অর্জন। আমাদের আলোচনা চলবে, একটা বিরতির সময় হয়ে গেছে, তারপর ফিরছি আপনাদের কাছে। প্রিয় দর্শক, সময় হয়ে গেল আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের ভেতরে, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত কুইক কনজিউমার ফুড 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময় সঙ্গে থাকবার জন্য। মোহাম্মদ মহসিন ভাই, ফিরছি আপনার কাছে একটা উদ্যোক্তার জায়গা থেকে, এবং শুধু উদ্যোক্তাই না, আপনার তো যেহেতু এই শিল্পে জড়িত আছেন, এর আয় ব্যয় সব হিসাব নিকাশই আপনার কাছে এক ধরনের একটা স্পষ্ট ধারণাও আছে। সেই জায়গা থেকে একটু আমদানি রপ্তানি যে ব্যাপারটা, এই জায়গায় একটু আপনার অবজারভেশনগুলো একটু জানতে চাইছি। এটা হলো আমরা যে চাগুলা উৎপাদন করি সে চাগুলা তো সাধারণত অকশনে চলে যায়। অকশনে যাওয়ার পরে সেখান থেকে গভর্নমেন্টের ভ্যাট, ইনকাম ট্যাক্স, অকশনটি চট্টগ্রামে হয়। এটা সব চা বাগানে পাঠাইতে হয়, যারা ইস্পানি চা তার নিজের চাষে নিজে কিনতে হয় এবং সেখান থেকে গভর্নমেন্ট আগাম ওই সিলের সাথে সাথে ইনকাম ট্যাক্স, ভ্যাট এবং সার্ভিস চার্জ, টি বোর্ডে সব পয়সা কেটে নিচ্ছে। যারা আমদানি করছে তারা আন্ডার ইনভয়েসের চা আমদানি করছে। এবং আপনি জানেন যখন আপনার কনজিউমার উৎপাদন যখন বেড়ে যাবে তখন দাম কমে যাবে, তখন চার দাম কমানোর জন্য তারা কিছু চা নিয়ে আসে। যেমন এটা যদি 100%, 1%ও বেশি হয় চার দাম কমে যায়, আর 90% হইলে চার দাম বেড়ে যাবে। এটা তো আপনি বুঝেন ইকোনমিক্সের ব্যবসা। তো এই পলিসিটাতে তারা কীভাবে পাচ্ছে যে ওইখানে যে তারা আন্ডার ইনভেস্ট করে চাটা নিয়ে মার্কেটটারে ডাউন করার জন্য, অন্যদিকে যারা এক্সপোর্ট করতেছে চা অন্য দেশ থেকে তাদের গভর্নমেন্টের সাবসিডি দিচ্ছে, তাদের ভর্তুকি দিচ্ছে। আপনি একটা প্রশ্ন আসবে যে ওরা যদি এত কম পয়সা চা বানাইতে পারে আপনি পারছেন না। সেই সুযোগে তারা যে গভর্নমেন্ট থেকে সাবসিডি পাচ্ছে
যে এক্সপোর্ট করার পরে আমরা তো এটা পাচ্ছি না, আমরা তো খালি দিয়েই যাচ্ছি, ইনকাম ট্যাক্স দিচ্ছি, ব্যাট দিচ্ছি এবং অন্য ওই যে বললাম না সবগুলো কমার্শিয়াল ইয়ে দিয়ে দিচ্ছি। এর জন্য এই দিকটা যদি বিবেচনা করে যে চা যদি এক্সপোর্ট বন্ধ করা হয়, চার দর যখন বাঁচবে, যখনই মানুষ ব্যবসার জন্য পাগল। আপনি দেখেন সারা বাংলাদেশে একটা ব্যবসা যদি কেউ রাইজ করে, এই ব্যবসা হুট করে, এই যে গার্মেন্টস, হাজার হাজার গার্মেন্টস হয়ে গেছে, কীভাবে হয়েছে? গভর্নমেন্টের যে লাগে নাই, মানুষ এমনিতে নিজেতেই যে কোনো যেখানে আমার ব্যবসা হবে, হ্যাঁ, লভ্যাংশ দেখলে মানুষ বিনিয়োগ করবে। হ্যাঁ। আর যদি লভ্যাংশ থাকতে আপনি যতভাবেই প্রেশারাইজ করে নেন, যেভাবেই নীতিগত কথা বলেন না, যত সুন্দর সুন্দর বাক্য বলেন, মানুষ মারা গেছে, এই গেছে, মানবতা জীবন বাস করছে, কেউ আসবে না। কারণ আমি এখানে কতটা আমি সাবসিডি। আপনি কি মনে করেন যে তাহলে চা শিল্পের ভালোর জন্য আমদানি বন্ধ করা উচিত? এটা যদি বন্ধ না করে চা শিল্প টিকা মুশকিল হয়ে যাবে, এই চা শিল্প টিকবেই না। আচ্ছা, মানে সেই ক্ষেত্রে যে যদি চাহিদা থাকে তো আমদানি বন্ধ করাটা কি সম্ভব হবে আসলে? আমি তো বললাম যে আপনি যখনই চার বাড়ে যাবে, প্রাইস বেড়ে যাবে, এবং আমরা যখন চার প্রাইস বেড়ে যাবে, আমাদের লেবারদেরকে আমরা পয়সা দিতে, আমাদের ইনকাম বাড়লে আমাদেরকে দিতে সমস্যা কোথায়? দিলে পরে যখন মানুষ, যে আমি বললাম যে আমি চা উৎপাদন করছি, আমার মতো যে সবাই করে, যা আছে তার দ্বিগুণ হয়ে যাবে, তাই আমার চা তো উৎপাদন অটোমেটিক বেড়ে যাচ্ছে। 2-3 বছর যদি আমরা এই গ্যাপটাকে চা না খেলে মানুষ মারা যাবে না, কিন্তু এটা তো বাত না। চা না কয়েক বছরের জন্য যদি এই যদি বন্ধ করা যায়, একটু সহায়ক। আজকে সবাই আমরা আতঙ্কে আছি, গেল বছর যেভাবে চার উৎপাদন বাড়ার পরে যেভাবে চার রেট ডাউন হচ্ছে, 30-35 টাকা প্রাইস কমে গেছে। তা আমি যে এখানে ইনভেস্ট করবো, যদি চা বাড়ানোর পরে যদি প্রাইস নেমে যায়, আমার তো মূল চলে যাবে। একটা অনিশ্চয়তায় আমাদের সময়ের স্বল্পতা, সে কারণে একটা আপনার কাছ থেকে এবার যেতে হচ্ছে। আফজাল হোসেন, আপনার কাছে যে চা শিল্পের জন্য এই মুহূর্তে করণীয়, সেটা নীতিগত সহায়তা হোক বা অন্য কোনো উদ্যোগ, কি কি আছে বলে মনে হয়, একটু সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাইব। ভালো বলছেন। তো আমার মনে হয় যেটা আমাদের উৎপাদন পার হেক্টর ইউনিট, উৎপাদন পার হেক্টর ল্যান্ডের উৎপাদন বাড়াইতে হবে। সেটা বাড়াইতে হলে অটোমেটিক্যালি প্রোডাকশন কস্টটা কমে যাবে, সেখানে কিছু উদ্যোক্তারা সহায়তা পাবে। সেটা বাড়াইতে হলে পরে আপনার বেসিক সয়েল যেটা ডিপিলেটেড হয়ে গেছে, ওটাকে লুক আফটার করতে হবে। ভালো জাতের ক্লোন চা লাগাইতে হবে, শেড দিতে হবে, ঠিক মতো সেচ দিতে হবে। তবে জায়গাতে ঘাটতি আছে বলে আপনি মনে করেন? আরেকটা সবচেয়ে বড় জিনিস এখানে আমি উদ্যোক্তাদের জন্যই বলতেছি, এখানে চা গাছ লাগালে কিন্তু আজকে লাগাইলাম কালকে তো প্রোডাকশন হবে না। ইট নিডস 5 years, যেটা ইয়ং টি থাকে। ইয়ং টি প্রোডাকশনে, ফুল ফ্লেজেড প্রোডাকশনে হতে 5 থেকে 6 বছর লাগে। সে দীর্ঘমেয়াদী 5-6 বছর তাকে বসে থাকতে হয়, সে তার কস্ট রিকভারি করার জন্য। ইট টেকস এ লং টাইম। সেজন্যই বলছিলাম যে সরকারকে যদি এই খাতে এই বিষয়গুলিকে বিবেচনায় রাখতে হবে, যেহেতু ইমিডিয়েট প্রোডাকশন এখানে যাওয়া যায় না, 5-7 বছর সময় লাগে। হ্যাঁ, সেজন্য এখানে লো রেট অফ ইন্টারেস্টে যদি সরকার সহায়তা দিত, তাহলে উদ্যোক্তারা আরও উৎসাহ হয়ে বেশি চা উৎপাদন করতে। আমাদের অল্প সুদে ঋণের ব্যবস্থা যদি করা যেত। আচ্ছা, আর কি কি আছে একটু আপনার কাছে? আর হলো একটা সময় আছে আমাদের হাতে। আর হলো বিভিন্ন সমস্যা আছে, যেমন ধরেন এই যে রিসার্চের ব্যাপারে, খরা সহিষ্ণু চা গাছ রিসার্চ করে বের করা। আচ্ছা, ওয়াটার ম্যানেজমেন্টে উন্নতি করা, যেটা বলছিলাম, এনভায়রনমেন্টে সহায়তা দেওয়া, এগুলো করলে চা ইন্ডাস্ট্রি আরও প্রসার ঘটবে। ধন্যবাদ আপনাদের দুজনকে। হাতে সময় থাকলে নিশ্চয়ই আরও শুনবার আগ্রহ ছিল এবং শুনবার বিষয়ও ছিল। স্বল্পতার কারণে বিদায় নিতে হচ্ছে। টেলিভিশনকে ধন্যবাদ। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকের আলোচনায় উপস্থিত থাকবার জন্য। বৈশাখ টেলিভিশনকে ধন্যবাদ যে আমাদের এই শিল্পকে বলার সুযোগ দেওয়ার জন্য, এবং যারা দর্শকবৃন্দ আছেন সবাইকে আমাদের এই যে সমস্যাগুলা যাতে উপলব্ধি করে, এবং সরকারের প্রতি আবেদন যে এই শিল্পকে রক্ষা করার জন্য, জাতির স্বার্থে এটা রক্ষা করা। ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ এই আলোচনায় আমাদের সঙ্গে থাকবার জন্য। চা শিল্পের জন্য কি কি করণীয়, তার একটি মোটামুটি একটি রূপরেখাও এই আলোচনায় আমরা পেয়ে গেছি, এবং সেখান থেকে সবচেয়ে বড় বা জরুরি যে বিষয়টি আমাদের কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে সরকারের একটি নীতি সহায়তার বোধ করি এই বিষয়ে প্রয়োজন আছে, এবং যে কথাগুলো উঠে আসছে নিশ্চয়ই সেগুলি বিবেচনা করা হবে। সেই প্রত্যাশা দেখে আজকের মতন শেষ করছি কুইক কনজিউমার ফুড 0 আওয়ার। কাল আবারও দেখা হবে অন্য কোনো বিষয়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।